আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু। রোগীর যেরকম অবস্থা, আপনি গিয়ে আশ্বাস না দিলে বাঁচানো শক্ত হবে। ডাক্তার সুরেশ রক্ষিতের বয়স বছর 40-এর আশেপাশে। একটু রোগা, শুল্ক গোছের চেহারা। দামি এবং নতুন বিলিতি পোশাক তাহার গায়ে যেন মানায় না, কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো। আজ সকালে তিনি ব্যোমকেশের সঙ্গে দেখা করিতে আসিয়াছেন এবং এক বিচিত্র প্রস্তাব করিয়াছেন। বলা বাহুল্য, ব্যোমকেশের রোগী দেখিতে যাইবার ইচ্ছা নাই। সে অর্ধ নিমিলিত নেত্রে ডাক্তার রক্ষিতের দিকে চাহিয়া বলিল, রোগটা কি? প্যারালাইসিস, মানে পক্ষাঘাত। প্রায় 3 মাস আগে অ্যাটাক হয়েছিল। প্রথম ধাক্কাটা সামলে গেছেন, কিন্তু রক্তচাপ খুব বেশি। মাথাটা অবশ্য পরিষ্কার আছে। আমাকে পাঠালেন, আপনি যদি দয়া করে একবার আসেন, মনে ভরসা পেলে হয়তো বেঁচে যেতে পারে। আপনি চিকিৎসা করছেন? আগে হ্যাঁ, আমি তার বাড়ির একতলার ভাড়াটে এবং গৃহ চিকিৎসকও। লোকটি মহা ধনী, সুদের কারবার করেন। বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। কি নাম বললেন? শিশুপাল? বিশুপাল, তবে কেউ কেউ শিশুপালও বলে। কেন বলে জানি না। লোকটি সুদখোর মহাজন বটে, কিন্তু অর্থপিশাচ নয়। বিশেষত গত 3 মাস শয্যাশায়ী থেকে একেবারেই অসহায় পড়েছেন। কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। তবে আসল কথা বলি, বিশুপালের এক ঘাতক আছে, নাম অভয় ঘোষাল। লোকটা ভয়ঙ্কর পাজি। বিপদে পড়ে বিশুপালের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, এখন আর শোধ দিচ্ছে না। বিশুপাল জোর তাগাদা লাগিয়েছিলেন, তাতেই অভয় ঘোষাল নাকি ভয় দেখিয়েছে টাকা চাইলে তাকে খুন করবে। তারপরে বিশুপালের স্ট্রোক হয়, সেই থেকে 3 মাস বিছানায় পড়ে আছেন। অবশ্য প্রাণের আশঙ্কা নেই, সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরে বেড়াতে পারবেন। কিন্তু আসল কথা তা নয়, ওর প্রাণে ভয় ঢুকেছে অভয় ঘোষাল ওকে খুন করবেই। তিনি যদি টাকা ছেড়েও দেন, তবুও খুন করবে। আপনাকে চিকিৎসা করতে হবে না। বিশুপালের ইচ্ছে আপনার কাছে তার হৃদয় ভার লাঘব করেন। আপনি যদি কিছু উপদেশ দেন, তারও কাজে লাগতে পারে। কেউ যদি শিশুপাল বধের জন্য বদ্ধপরিকর হয়ে থাকে, তাকে ঠেকিয়ে রাখা শিবের অসাধ্য। যা হোক, ভদ্রলোক যখন আমার সঙ্গ লাভের জন্য এত ব্যাকুল হয়েছেন, তখন আমি যাব। ইহলোকেই হোক আর পরলোকেই হোক, মহাজনদের হাতে রাখা ভালো। কি বলো অজিত? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, ধন্যবাদ। এই নিন আমাদের ঠিকানা। কখন আসবেন? আজ বিকেলবেলা 5টা নাগাদ যাব। তিনি একটা কার্ড বাহির করিয়া ব্যোমকেশকে দিলেন। ব্যোমকেশ কার্ডটি দেখিয়া আমার দিকে বাড়াইল। দেখিলাম বিশুপালের বাসস্থান বেশি দূর নয়, আমার স্ট্রিটের একটা গলির মধ্যে। ডাক্তার প্রস্থান করিলে ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেওয়ার কাজ আমারই প্রথম। গলিটি বিস্প্রিল, নানা ভঙ্গিতে আঁকিয়া বাঁকিয়া পার্বত্য নদীর মতো চলিয়াছে। দুই পাশে 3 তলা 4 তলা বাড়ি। গলি যতই সরু হোক, দেখিয়াছি বাড়ি কখনো ছোট হয় না। আড়ে বাড়িবার জায়গা না পাইয়া দিঘে বাড়ে। একটি তেতলা বাড়ির তার পার্শ্বে ডাক্তার সুরেশ রক্ষিতের শিলালিপি দেখিয়া বুঝিলাম এই বিশুপালের বাড়ি। ডাক্তার রক্ষিত জানলা দিয়ে আমাদের দেখিতে পাইয়া বাহির হইয়া আসিলেন। আসুন আসুন। বাড়িটি পুরনো ধরনের। এক পাশে সুড়ঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভিতর দিকে চলিয়া গিয়েছে। তাহার এক পাশে দ্বার, অন্য পাশে 2টি জানলা। দ্বার দিয়া ডাক্তারখানা দেখা যাইতেছে। তকতকে ছকছকে একটি ঘর, কিন্তু রোগীর ভিড় নাই।
একজন মধ্যবয়স্ক কম্পাউন্ডার দ্বারের নিকট দাঁড়াইয়া আছে। ডাক্তার রক্ষিত আমাদের ডাক্তারখানায় লইয়া গেলেন না। সিঁড়ি ভাঙতে হবে। বিশুবাবু 3 তলায় থাকেন। বেশ তো, আপনি কি এই বাড়িতেই থাকেন, না কেবলই ডাক্তারখানা? 3টে ঘর আছে, 2টোতে ডাক্তারখানা করেছি, একটাতে আমিই থাকি। একলা মানুষ, অসুবিধা হয় না। দোতলাতেও 3টি ঘর। ঘর 3টিতে অফিস বসিয়াছে। টেবিল চেয়ারের অফিস নয়, মারোয়ারিদের মতো গদি পাতিয়া অফিস। অনেকগুলি কেরানি বসিয়া কলম পিষিতেছে। এটা কি? বিশুবাবুর গদি, মস্ত কারবার। অনেক রাজারাজরা টিকি বাঁধা আছে ওর কাছে। ব্যোমকেশ আর কিছু বলিল না। আমি মনে মনে ভাবিলাম, বিশুপাল শুধু শিশুপালই নয়, জরাসন্ধও বটে। তেতলা সিঁড়ির মাথায় একটি গূর্খা রণসাজে সজ্জিত হইয়া গাদা বন্দুক হস্তে টুলের ওপর বসিয়া আছে। পদশব্দ শুনিয়া উঠিয়া দাঁড়াইল এবং আমাদের পানে তীর্যক নেত্রপাত করিল। ডাক্তার বলিলেন, ঠিক আছে। তখন গোর্খা স্যালুট করিয়া সরিয়া দাঁড়াইল। বারান্দা দিয়া কয়েক পা যাইবার পর একটি বন্ধ দ্বার। আমি ডাক্তার রক্ষিত, দরজা খুলুন। দরজা একটু ফাঁক হইল। একটি প্রৌঢ়া সধবা মহিলার শীর্ণ মুখ ও আতঙ্ক ভরা চক্ষু দেখিতে পাইলাম। তিনি একে একে আমাদের 3 জনের মুখ দেখিয়া বোধহয় আশ্বস্ত হইলেন। দ্বার পুরোপুরি খুলিয়া গেল। আমরা একটি ছায়াচ্ছন্ন ঘরে প্রবেশ করিলাম। বলি, ও গিন্নি, আলোটা জ্বেলে দাও। মহিলাটি সুইচ টিপিয়া আলো জ্বালাইয়া দিলেন। তারপর মাথায় আঁচল টানিয়া পাশের ঘরে চলিয়া গেলেন। এইবার ঘরটি স্পষ্টভাবে দেখিলাম। মধ্যমাকৃতি ঘর, মাঝখানে একটি খাট, খাটের উপর প্রেতাকৃতি একটি মানুষ গায়ে বালাপোষ জড়াইয়া শুইয়া আছে। খাটের পাশে একটি ছোট টেবিলের উপর ওষুধের শিশি, জলের গ্লাস প্রভৃতি রাখা আছে। অন্যান্য আসবাব যাহা আছে তাহা দেখিয়া নার্সিংহোমে রোগীর কক্ষ স্মরণ হইয়া যায়। প্রেতাকৃতি লোকটি অবশ্য বিশুপাল। জীর্ণগলিত মুখে নিষ্প্রভ 2টি চক্ষু মেলিয়া তিনি আমাদের পানে চাহিয়া আছেন। মাথার চুল পাশুটে সাদা। সম্মুখে দাঁতের অভাবে অধরষ্ট অন্তঃপ্রবিষ্ট হইয়াছে। বয়স 50 কিংবা 60-70 হতে পারে। তিনি স্থলিত স্বরে বলিলেন, ব্যোমকেশবাবু এসেছেন? আহ, আমার কি সৌভাগ্য! আস্তে আজ্ঞা হোক। আমরা খাটের কাছে গিয়া দাঁড়াইলাম। বিশুপাল কম্পিত হস্ত জোর করিয়া বলিলেন, আপনাদের বড় কষ্ট দিয়েছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থাটা। আপনি বেশি কথা বলবেন না। বেশি কথা না বললে কি করে চলবে ডাক্তার? ব্যোমকেশবাবুকে যদি সব কথা নাই বলতে পারি, তাই না? তবে যা বলবেন চটপট বলে নিন। এই নিন, এটা আগে খেয়ে ফেলুন। ডাক্তার টেবিল হইতে একটি শিশি লইয়া খানিকটা তরল ঔষধ গেলাসে ঢালিলেন। তাহাতে একটু জল মিশাইয়া বিশুপালের দিকে বাড়াইয়া দিলেন। বিশুপাল রুগ্ন বিরক্তি ভরা মুখে ঔষধ গলাধ্যকরণ করিলেন। ডাক্তার, ডাক্তার, এদের বসবার একটা চেয়ার দাও। হ্যাঁ ব্যোমকেশবাবু, বেশি কথা বলবো না। সত্যি ডাক্তার আবার রাগ করবে, তাই শর্টেই বলছি। আমার তেজারতির একটা কারবার আছে, নিশ্চয়ই শুনেছেন হয়তো। প্রায় 25 বছরের কারবার। 20 লক্ষ টাকা তাতে খাটছে। অনেক বড় বড় খাতকও আছে। আমি কখনো জমি জমানত না রেখে টাকা ধার দিই না।
কিন্তু 2 বছর আগে যে আমার কি দুর্বুদ্ধি হয়েছিল তার ফল আমি এখনো ভোগ করছি। বিনা জামিনে আমি একজনকে 30,000 টাকা ধার দিয়েছি। অভয় ঘোষালকে আপনি হয়তো চেনেন না, আমি তার বাপকে চিনতাম। মহাশয় ব্যক্তি ছিলেন অধর ঘোষাল, অনেক অনেক সম্পত্তি ছিল তার। অভয়কে তখন আমি কখনো দেখিনি। বাপ মারা যাওয়ার পর তার সম্পর্কে 2-1টা গুজব কথা আমার কানে আসতো। ভাবতাম পৈতৃক সম্পত্তি পেয়ে হয়তো সব ছেলে গোড়াই একটু চিঙ্করা হয়, কালেই শুধরে যাবে। এমন তো এখনকার দিনে কতই না হচ্ছে বলুন আপনি। আজ থেকে প্রায় বছর 2 আগের ব্যাপার। অভয় ঘোষালের কথা আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন এসে সে এসে উপস্থিত। তাকে দেখে, তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। কার্তিকের মতন চেহারা, মুখ থেকে যেন মধু ঝরে ঝরে পড়ছে। ব্যোমকেশবাবু ও নিজের পরিচয় দিয়ে আমাকে বলল আমার বাবা নাকি বন্ধু ছিল আমার, তাই বিপদে পড়ে প্রথমে সে আমার কাছে এসেছে। বড় বিপদ তার, শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। কোনো মতে সে জামিন পাওয়ার জন্য আমার কাছে ছুটে এসেছে। মামলা চালানোর জন্য নাকি তার 30,000 টাকা চাই। বললে বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, আমি বিশুপাল বিনা জমানতে ওকে শুধু হ্যান্ডলোড লিখিয়ে আমি 30,000 টাকা দিয়ে দিলাম। ছোড়া যে আমাকে কি খুন করেছিল না মন্ত্রমুগ্ধ করেছিল আমি বুঝতে পারিনি, আমি একটু বুঝিনি। যথাসময়ে আদালতে খুনের মামলা আরম্ভ হলো। খবরের কাগজে বয়ান বেরোতে লাগলো। ও বাবা, সে এক মহাভারত। এমন দুষ্কর্ম নেই যে অভয় ঘোষাল করেনি। পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সবই নাকি সে উড়িয়ে দিয়েছে। কত কত মেয়ের নাকি সর্বনাশ করেছে, তার কোনো হিসাব নেই। একটি বিধবা যুবতী মেয়েকেও নাকি সে ফুসলে নিয়ে এসেছিল। তারপর বছরখানেক পর তাকেও নাকি বিষ খাইয়ে খুন করে ফেলেছে, আর তাতেই নাকি এই মামলা মোকদ্দমা। আমি তো একদিন ওকে এজলাসে দেখতে গিয়েছিলাম। কাঠগড়ায় অভয় ঘোষাল বসে আছে, সে যেন এক কোণঠাসা বনবিড়াল। দেখলেই যেন কেমন ভয় হয়। ওরে বাবা, আমি কাকে টাকা ধার দিয়েছি বলুন আপনি, কাকে দিয়েছি আমি? কিন্তু বুঝলেন, মামলা মোকদ্দমা আর টিকল না। আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল, একেবারে বেকসুর খালাস। তার বিরুদ্ধে একটা প্রমাণ অভিযোগ তো হলো না। তারপর বছরখানেক কেটে গেল। আমি অভয় ঘোষালের উপর নজরদারি রেখেছিলাম। খবর পেলাম সে তার বসত বাড়ি নাকি বিক্রি করে দিচ্ছে। এটাই নাকি তার শেষ স্থাবর সম্পত্তি। এটা সে যদি বিক্রি করে দেয় তাহলে তাকে তো আর ধরবার আমার আর কিছু থাকবে না। আমার টাকা সব মারা যাবে। তাই টাকার তাগিদে আমি শুরু করলাম। প্রথমে তার অফিসে আমি একটা চিঠি দিলাম, কোনো জবাব নেই। তারপর 12 দিনে তাকে চিঠি দিয়ে যখন কোনো সাড়াই পেলাম না, তখন আমি নিজেই একদিন ওর বাড়িতে দেখা করতে চলে গেলাম। আমরা মহাজনেরা বেশ আতে ঘা দিয়েই কথা বলতে পারি, তাই ভাবলাম মামলা রুজু করবার আগে দুটো কথা শুনে আসি, তাতে যদি কাজ হয়। সে আজ 3 মাস আগের কথা। এক গুর্খার সঙ্গে করে নিয়ে ওর বাড়িতে গেলাম। অভয় ঘোষাল চুপচাপ বসে রয়েছে একা। আমাকে দেখতে পেয়ে সে চেয়ার থেকে উঠলই না। কথা তো কইবে দূরের কথা,
কেবল আমার মুখপানে চেয়েই রইল। কাজের সময় কাজই, আর কাজ ফুরালেই বাজি। গালাগালি দিতে এসেছিলাম। তারপর ওর উপর এতই রাগ হয়ে গেল, আমি প্রায় আধা ঘন্টা ধরে ওর 14 পুরুষের শ্রাদ্ধ করছিলাম। তারপর হঠাৎ নজর পড়ল ওর চোখের উপর। ওরে বাবা, সে কি ভয়ানক চোখ! চোখে কথা কইছে না, যেন তার চোখ দেখেই মানে সে আমাকে যেন খুন করবে। যে লোক একবার খুন করে, আমি তাকে আশা ছেড়েই দিয়েছিলাম। আমার ভয়ে আত্মারাম শুকিয়ে গেল। আমি আর সেখানে দাঁড়ালাম না। ঊর্ধ্বশ্বাসে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরেই আমার থরথর করে কাঁপুনি ধরলো। কিছুতেই সে কাঁপুনি আর থামে না আমার। তখন আমি ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে আমাকে ওষুধ দিল। তারপর কোনো মতে আমি সামলে নিলাম বটে, কিন্তু শেষ রাত্রের দিকে আমার আবার থরথর করে কাঁপুনি উঠল। তারপর বড় ডাক্তার এলো। তিনি এসে দেখে বলল, স্ট্রোক হয়েছে আপনার। দুটো পা যেন আমার অসাড় হয়ে আসছে। তারপর থেকে বিছানায় শুয়ে আছি, কিন্তু প্রাণে আমার একটুটুকুও শান্তি নেই। ডাক্তার এসে ভরসা দিয়েছে, বলছে রোগে মরবো না, কিন্তু মৃত্যু ভয় তো আমার যাচ্ছে না। অভয় ঘোষাল আমাকে ছাড়বে না। তাই তাই দরজার সামনে একটা গোর্খা আমি বসিয়ে রেখেছি। তবুও ভয় যাচ্ছে না। আমি কি করবো বলুন? আমার আর কি উপায় আছে বলুন আমাকে। বিবরণ শেষ করিয়া বিশুপাল অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়িয়া রহিলেন। ডাক্তার একবার তাহার কবজি টিপিয়া নাড়ি দেখিলেন, কিন্তু ওষুধ দিবার প্রয়োজন বোধ করিলেন না। ব্যোমকেশ গভীর ভ্রুকুটি করিয়া নতমুখে বসিয়া রহিল। এই সময় বিশুপালের স্ত্রী ঘরে প্রবেশ করিলেন। মাথায় আধ ঘোমটা, দুই হাতে 2 পেয়ালা চা। আমরা উঠিয়া দাঁড়াইলাম। তিনি আমাদের হাতে চায়ের পেয়ালা দিয়া স্বামীর প্রতি ব্যগ্র উৎকণ্ঠার দৃষ্টি হানিয়া প্রস্থান করিলেন। নীরব প্রকৃতির মহিলা, কথাবার্তা তেমন বলেন না। আমরা আবার বসিলাম। দেখিলাম বিশুপাল সপ্রশ্ন নেত্রে ব্যোমকেশের মুখের পানে চাহিয়া আছে। আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন। আর কি করবার আছে? খাবারের ব্যবস্থা কিরকম? একটা বামুন ছিল, তাদের বিদে দিয়েছি। গিন্নি রান্না বান্না করেন। বাজার থেকে তবে কোনো খাবার দাবার আসে না। ব্যবসার কাজকর্ম চলছে কি করে? হ্যাঁ, সিরিজ তারাই কাজ চালায়। নেহাত দরকার হলে ওরা উপরে এসে আমাকে জিজ্ঞেস করে, কিন্তু তাদেরকেও তো ঘরে ঢুকতে দিই না। দূরের কাছে দাঁড়িয়েই কথা বলেই চলে যায়। বাইরের লোক বলতে আসে কেবল এই ডাক্তার। যা যা করার দরকার সবই আপনি করেছেন। আর কি করা যেতে পারে ভেবে পাচ্ছি না। কিন্তু সত্যি কি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায়? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায়। নইলে এত এত কেন ভয় পাবো বলুন তো? কলকাতা শহর তো আর মগের মুল্লুক নয়। তা বটে, কিন্তু এভাবে কতদিন চলবে? সেই তো ভাবনা। এভাবে আর কতদিন চলবে বলুন তো? তাই তো আমি আপনার শরণাপন্ন হয়েছি। আপনি একটা ব্যবস্থা করুন ব্যোমকেশ বাবু, একটা ব্যবস্থা করুন। ভেবে দেখব, যদি কিছু মনে আসে আপনাকে জানাবো। আচ্ছা, চলি। ডাক্তার। ডাক্তার রক্ষিত অমনি পকেট হইতে একটি 100 টাকার নোট বাহির করিয়া ব্যোমকেশের সম্মুখে ধরিলেন।
এটা কি? এটি আপনার মর্যাদা। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি আপনার। কিন্তু এরকম তো কোনো কথা ছিল না। তা হোক গে, আপনাকে নিতেই হবে। অনিচ্ছা করে ব্যোমকেশ টাকা লইল। তারপর ডাক্তার আমাদের নিচে লইয়া চলিলেন। সিঁড়ির মুখে গুর্খা স্যালুট করিল। সিঁড়ি দিয়া নামিতে নামিতে ব্যোমকেশ বলিল, তা এই লোকটা সারাক্ষণ পাহারা দেয়? না, ওরা দুজন আছে, পুরনো লোক। আগে দোতলায় পাহারা দিত। একজন বেলা 10টা থেকে রাত্রির 8টা পর্যন্ত থাকে, আর দ্বিতীয় ব্যক্তি 10টা থেকে বেলা 8টা পর্যন্ত পাহারা দেয়। দ্বিতলে নামিয়া দেখিলাম দপ্তর বন্ধ হইয়া গিয়াছে। কেরানিরা দ্বারে তালা লাগাইয়া বাড়ি গিয়াছে। নিচের তলায় নামিয়া ব্যোমকেশ বলিল, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই ডাক্তারবাবু। হ্যাঁ, বেশ তো, আসুন আমার ডিসপেন্সারিতে। আমরা সামনের ঘরে প্রবেশ করিলাম। এটি রোগীদের ওয়েটিং রুম। নতুন টেবিল, চেয়ার, বেঞ্চিতে সাজানো গোছানো। কম্পাউন্ডার পাশের দিকের একটি বেঞ্চিতে এক হাঁটু তুলিয়া বসিয়া ঢুলিতেছিলেন। আমাদের দেখিয়া পাশের ঘরে উঠিয়া গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে দৃষ্টি ফিরাইয়া বলিল, খাসা ডাক্তারখানা সাজিয়েছেন। সাজিয়ে রাখতে হয়, জানেন তো, ভেক না হলে ভিক মেলে না। কতদিনের প্র্যাকটিস আপনার? এখানে বছর 3 আছি। তার আগে মফস্বলে ছিলাম। তা ভালোই চলছে মনে হয়। কেমন? মন্দ নয়, চলছে টুকটাক করে। 2-4টে বাঁধা ধরা ঘরও আছে। সম্প্রতি পয়সার কিছু বেড়েছে। বিশুবাবুকে যদি সারিয়ে তুলতে পারি। হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, বিশুপালের এই যে মৃত্যু ভয়, এটা কি ওর মনের রোগ, নাকি সত্যিই ভয়ের কারণ আছে? ব্যোমকেশবাবু, ভয়ের কারণ আছে। অবশ্য যাদের অনেক টাকা তাদের মৃত্যু ভয়ও বেশি হয়, কিন্তু বিশুপালের ভয় অমূলক নয়। অভয় ঘোষাল লোকটা সত্যিকার খুনি। আমি শুনেছি ও গোটা 3 খুন করেছে। এমনকি ওর নিজের বাপকে বিষ খাইয়েছিল কিনা সেই বিষয়তেও সন্দেহ আছে। তাই নাকি? ভারী গুণধর ছেলে তো। এখন মনে পড়ছে, বছর 2 আগে ওর মামলার বয়ান খবরের কাগজে বেরিয়েছিল। ওর ঠিকানা আপনি জানেন নাকি? হ্যাঁ, জানি তো। এই কাছেই, বড়জোর মাইলখানেক। যদি দেখা করতে চান ঠিকানা দিচ্ছি। এক টুকরো কাগজে ঠিকানা লিখিয়া ডাক্তার ব্যোমকেশকে দিলেন। সেটি মুড়িয়া পকেটে রাখিতে রাখিতে ব্যোমকেশ বলিল, আর একটা কথা, বিশুবাবুর স্ত্রীর কি কোনো রোগ আছে? হ্যাঁ, স্নায়ুর রোগ। স্নায়বিক প্রকৃতির মহিলা। তার উপর ছেলেপুলে হয়নি। বুঝেছি। আচ্ছা, চললাম। বিশুবাবু 100 টাকা দিয়ে আমাকে দায়ে ফেলেছেন। তার সমস্যাটা ভেবে দেখব। 6:30। চলো, খুনিয়া সাহেবী দর্শন করে যাওয়া যাক। বিশুপাল যখন টাকা দিয়েছেন, তখন কিছু তো করা দরকার। মোড়ের মাথায় একটা রিক্সা পাওয়া গেল। তাহাতে চড়িয়া আমরা উত্তর দিকে চলিলাম। লক্ষ্য করিয়াছি আমার স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম। আশেপাশে সামনে পেছনে যখন জোয়ারের সমুদ্রের মতো জনস্রোত ছুটিয়াছে, তখন আমার স্ট্রিটে লোক চলাচল অপেক্ষাকৃত কম। আমার স্ট্রিট সমুদ্রের সমান্তরাল সংকীর্ণ খালের মতো নিস্তরঙ্গ পড়িয়া আছে। রাস্তার উত্তর প্রান্তে আসিয়া একটি নম্বরের সামনে রিক্সা থামিল। এই বাড়ি, এই বাড়ি। বাড়িটি ঠিক ফুটপাতের ধারে নয়, মাঝখানে একটু খোলা জমি আছে। তাহাতে কাঁঠালি চাপার ঝাড় বাড়িটিকে রাস্তা হইতে আড়াল করিয়া রাখিয়াছে। দ্বিতল বাড়ির উপরতলা অন্ধকার। নিচের একটা জানলা দিয়া পত্রান্তর ভেদ করিয়া ঝিকিমিকি আলো আসিতেছে। আমরা ছোট ফটক দিয়া ভিতরে প্রবেশ করিলাম। সামনের ঘর টেবিল চেয়ার দিয়া সাজানো, যেন অফিস ঘর।
একটি লোক চেয়ারে বসিয়া অলসভাবে পেন্সিল দিয়া কাগজের ওপর হিজিবিজি কাটিতেছে। আমরা দ্বারের কাছে আসিলে সে চোখ তুলিয়া চাহিল। সুপুরুষ বটে, বয়স আন্দাজ 35, টকটকে রং, কোঁকড়ানো চুলের মাঝখানে সিথি, নাক চোখ যেন তুলি দিয়ে আঁকা। আমিও বিশুপালের মতো মন্ত্রমুগ্ধ হইয়া গেলাম। আসতে পারি? আমার নাম ব্যোমকেশ বক্সী, ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। অভয় ঘোষালের চোখের দৃষ্টি সতর্ক। তারপর সে অধর প্রান্তে একটি মুকুলিত হাসি ফুটাইয়া বলিল, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, কি সৌভাগ্য! আসুন। আমরা গিয়া অভয় ঘোষালের মুখোমুখি বসিলাম। সে পেন্সিল নামাইয়া রাখিয়া বলিল, কি ব্যাপার বলুন দেখি? সম্প্রতি কোনো কুকার্য করেছি বলে তো মনে পড়ছে না। আপনাকে দেখতে এলাম। ধন্যবাদ। তাহলে আমি একটি দর্শনীয় জীব। আপনি নিজের ইচ্ছে এসেছেন না কেউ পাঠিয়েছে? পাঠায়নি কেউ, কিন্তু মহাজন বিশুপাল তার দুঃখের কথা আমাকে শোনালেন, তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই। ও, শিশুপাল, আপনাকে কেউ পাঠিয়েছে বুঝেছিল, কিন্তু শিশুপালের কথা মনে আসেনি। জানেন বোধহয় বিশুপালের পক্ষাঘাত হয়েছে। তাই নাকি? আমি জানতাম না। মাস তিনেক আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল, আমাকে 14 পুরুষান্ত করে গেল। ভগবান আছেন। তাহার মুখে বা কণ্ঠস্বরে কোনো রকম উষ্মা প্রকাশ পাইল না। পেন্সিলটা তুলিয়া লইয়া সে আবার কাগজে হিজিবিজি কাটিতে লাগিল। এখান থেকে ফিরে গিয়েই তার স্ট্রোক হয়েছিল। সেই থেকে তিনি নিজের বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে আছেন। অবশ্য পক্ষাঘাতই তার বাড়িতে আবদ্ধ থাকার একমাত্র কারণ নয়, আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বের হন না। আমার ভয়? বলেন কি? আমি খাতক, সে মহাজন, আমারই তার ভয় লুকিয়ে থাকার কথা। তার ভয় হয়েছে আপনি তাকে খুন করবেন। এই দেখুন, যত দোষ নন্দ ঘোষ। আমি একটিবার খুনের মামলায় ফেঁসে গেছিলাম, অমনি সবাই ভেবে নিলে আমি খুনি আসামি। আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবলো না। তবে একটা কথা সত্যি, আমার কুষ্টির ফল। যারা আমার সঙ্গে শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। উঠছেন নাকি? হ্যাঁ, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়েছে, এবার যা যাক। একটা কথা বলে যাই, বিশুপালের যদি অপঘাতে মৃত্যু হয় আমি খুব দুঃখিত হব, এবং আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন। অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন হইল। মুখের হাসি মুছিয়া গিয়া একটা নৃশংস হিংস্রতা ফুটিয়া উঠিল। সে নির্নিমেষ সর্পচক্ষু মেলিয়া ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। আমার বুকের একটা স্পন্দন থামিয়া গিয়া আবার সবেগে চলিতে আরম্ভ করিল। এই দৃষ্টি বিশুপালকে ভয়ের দিশাহারা করিয়াছিল। চোখের দৃষ্টিতে মৃত্যুর শপথ এত স্পষ্টভাবে আর কাহারও চোখে দেখি নাই। ব্যোমকেশ তাহার প্রতি একটি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, চলো অজিত। ফুটপাতে পৌঁছিয়া দেখিলাম রাস্তার পরপারে একটা ট্যাক্সি দাঁড়াইয়া আছে। ড্রাইভারকে ডাকিবার জন্য হাত তুলিয়াছি, ট্যাক্সিটা চলিতে আরম্ভ করিল। দ্রুত বেগ সংগ্রহ করিয়া অদৃশ্য হইয়া গেল। ভেতরে কেউ ছিল? দেখিনি। ড্রাইভারটা কিন্তু আমাদের দিকেই তাকিয়েছিল, তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি। হয়তো পিছনের সিটে কেউ ছিল। কেউ বোধ হয় আমাদের পিছু নিয়েছিল। কে পিছু নিতে পারে? ডাক্তার রক্ষিত ছাড়া আর তো কেউ জানে না যে আমরা এখানে এসেছি। কিন্তু কেন? কি উদ্দেশ্য? তা জানি না। অবশ্য সমাপতনও হতে পারে। ট্যাক্সিতে আমাদের অজানা আরোহী ছিল, কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল।
রাত্রি 7:30। আমরা পদব্রজে বাসার দিকে চলিলাম। মনে কিন্তু একটা ধোকা লাগিয়া রহিল। ওহে, কি বিশুপাল খুন হয়েছে? বিশুপাল নয়, অভয় ঘোষাল। ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের পানে চাহিয়া রহিল, তারপর কাগজখানা আমার হাত হইতে কাড়িয়া লইয়া পড়িতে আরম্ভ করিল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত। গত রাত্রে আমার স্ট্রিট নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তি ঘুমন্ত অবস্থায় খুন হইয়াছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়াছে। কে খুন করিয়াছে তাহা এখনো জানা যায় নাই। 2 বৎসর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হইয়া বেকসুর খালাস হয়েছিলেন। মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই অনেকক্ষণ বিমূঢ় রইলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাহাকে দেখিয়াছি। সে হাসি মুখে পরম স্বচ্ছন্দভাবে ব্যোমকেশের সহিত প্রচ্ছন্ন বাকযুদ্ধ করিয়াছে। কিন্তু তারপর কি হলো? সে ব্যঙ্গভরে বলিয়াছিল তাহার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে কি তবে তাহার বন্ধু ওত পাতিয়া বসিয়াছিল? আমরা চলিয়া যাইবার পর ফিরিয়া আসিয়া তাহাকে খুন করিয়াছে? কিংবা ট্যাক্সির লোকটি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাহাকে খুন করিতে যাইবে কেন? বেশি জল্পনা কল্পনা করিবার আগেই দারোগা রমাপতিবাবু উপস্থিত হইলেন। রমাপতিবাবুর সহিত কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকিলেও অল্প পরিচয় ছিল। কাজের লোক বলিয়া পুলিশ বিভাগে তাহার সুনাম আছে। আমাদেরই সমবয়স্ক ব্যক্তি, মজবুত চেহারা, অমায়িক বাচনভঙ্গি, চোখের দৃষ্টি মর্মভেদী। ব্যোমকেশ সমাদর করিয়া তাহাকে বসাইল। কাগজে দেখলাম আপনার এলাকার অভয় ঘোষাল খুন হয়েছে। আপনি অভয় ঘোষালকে চিনতেন? চিনতাম না, কাল সন্ধেবেলা পরিচয় হয়েছিল। আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। তাই নাকি? দেখা করতে গিয়েছিলেন কেন? আগে আপনি বলুন, তারপর আমি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগে বলছি। অভয় ঘোষালের ওপর অনেক দিন থেকে পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াতো, কিন্তু এত বড় শয়তান খুব কম দেখা যায়। কত ভদ্র ঘরের মেয়ের সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই। নিজের একটা স্ত্রী ছিল, হঠাৎ তার অপঘাত মৃত্যু হয়। তারপর এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছিল। তখন স্ত্রীলোকটি বোধহয় অভয়কে বিয়ে করার জন্য বায়না ধরেছিল। অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করলো, মামলা কোর্টে উঠল, কিন্তু মামলা টিকল না। অভয়ের অপরাধ পাকাপাকি প্রমাণ হলো না। 302 ধারার মামলা, হয় এসপার নয় ওসপার। অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল। এই হলো অভয় ঘোষালের ইতিহাস। কলকাতা শহরেই অন্তত 10 জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয়। কাল রাত্রে আন্দাজ 12টার সময় অভয়ের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় যে অভয় খুন হয়েছে। আমি তখন থানায় ছিলাম না। খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে। বাড়িতে একলা থাকে, কেবল একটা কম বয়সী চাকরানি দেখাশোনা করে। এই চাকরানিটাই থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয়ের দোতলার ঘরে বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁ দিকে গুণছুঁচের মতো একটা শলা বিঁধে আছে। চাকরানিকে সওয়াল করে জানা গেল যে অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল। চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দৌড় জানলা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে রেখে গেছে। আমরা চাকরানিটাকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তাও জানা যাচ্ছে না।
অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাদের সকলেরই অ্যালিবাই যাচাই করে দেখেছি, তারা কেউ নয় বলেই মনে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনি কি জানেন বলুন? আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে? এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসবার ঘরে টেবিলের উপর রাখা ছিল। গলা বাড়াইয়া দেখিলাম কাগজের উপর পেন্সিল দিয়া হিজিবিজি কাটা। তার উপর লেখা আছে ব্যোমকেশ বক্সী, শিশু পাল। মনে পড়িয়া গেল কাল রাত্রে অভয় ঘোষাল আমাদের সামনে বসিয়া হিজিবিজি কাটিতেছিলেন। আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই এলাম। ঠিক, এবার আমি যা জানি শুনুন। ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আগমন হইতে সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করিল। রমাপতিবাবু গাঢ় মনোযোগ দিয়া শুনিলেন। ব্যোমকেশ কাহিনী শেষ করিলে তিনি দ্বিধাগ্রস্ত মুখে বলিলেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশুপালের কোনো মোটিভ পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু। আপনার কি মনে হয়? আমি এখনো ঠিক বুঝতে পারছি না। কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি? পুলিশ সার্জন বলছেন রাত্রির 9টার পর এবং 12টার আগে। আমার মনে হয় বিশ্বপাল সত্যি পঙ্গু কিনা ভালো করে যাচাই করে দেখা উচিত। তা বটে, আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না, তখন বিশুপালকে নেড়েচেড়ে দেখা যাক। আপনার ফোন আছে, একবার আমাকে ব্যবহার করতে দেবেন? নিশ্চয়ই, আসুন। কিছুক্ষণ পর রমাপতিবাবু ফিরিয়া আসিয়া বলিলেন, পুলিশ সার্জনকে বিশুপালের বাড়িতে যেতে বললাম। আমিও যাচ্ছি, আপনারা আসবেন? বেশ তো, চলুন না। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হইয়া রমাপতিবাবুর সঙ্গে বাহির হইলাম। বিশুপালের বাড়ির সামনে ঈষৎ চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। পুলিশ সার্জন বাড়ির দ্বারের কাছে পুলিশের ছাপ মারা গাড়িতে বসিয়া আছেন। রাস্তায় ভিড় জমিয়াছে। ডাক্তার রক্ষিত দ্বারের কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছেন। আমরা উপস্থিত হইলে সার্জন সুশীলবাবু গাড়ি হইতে নামিলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে আগাইয়া আসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করাইয়া দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বলিলেন, অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে। অভয় ঘোষালকে খুন করেছে? ও, বুঝেছি। আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। অর্থাৎ বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকার পক্ষাঘাত নয়, ভান মাত্র। বেশ তো, আসুন পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়া ওপরে চলিলাম। দ্বিতলে সেরেস্তা বসিয়াছে, ত্রিতলে সিঁড়ির মুখে গূর্খা সমাসীন। তাহাকে আশ্বস্ত করিয়া ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলিয়া বিশুপালের স্ত্রী ভয়ার্ত চোখে চাহিলেন। সমস্ত প্রক্রিয়াই কাল সন্ধ্যার মতো। বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলিয়া গেলেন। আমরা 5 জন ঘরে প্রবেশ করিলাম। ডাক্তার রক্ষিত আলো জ্বালাইয়া দিলেন। বিছানায় বিশুপাল বালাপোষ জড়াইয়া শুয়ে আছেন। কলহশীর্ণ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি চাই ডাক্তার? এত লোক কেন? পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন, আপনাকে পরীক্ষা করতে চান। কেন পুলিশের ডাক্তার আবার আমাকে পরীক্ষা করতে চায় কেন? অভয় ঘোষাল খুন হয়েছে, তাই। কে কে খুন হয়েছে? কি 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 বললে তুমি ডাক্তার?
বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণেক ফুটিয়া উঠিয়াই মুখ আবার অন্ধকার হইয়া গেল। তিনি স্থলিত স্বরে বলিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু কিন্তু আমি যে তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে সেটা 33,000-এ দাঁড়িয়েছে। আমার আমার টাকার কি হবে? টাকার কথা পরে ভাববেন, এখন এনারা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা। তার মানে দেখুন, আমাদের কোনো মতলব নেই। আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে কি? আপত্তি? কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে? তা চেষ্টা করে দেখতে পারি। আরও কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হইলেন। সুশীলবাবু তাহার অঙ্গ হইতে বালাপোষ সরাইয়া পরীক্ষা আরম্ভ করিলেন। বিশুপালের পা দুটি পক্ষাঘাতে অবশ, ঊর্ধ্বাঙ্গ সচল আছে। সুশীলবাবু পায়ে ছুঁচ ফুটাইয়া দেখিলেন, কোনো সাড়া পাইলেন না। তারপর আরও অনেকভাবে পরীক্ষা করিলেন। নাড়ি দেখিলেন, রক্তচাপ পরীক্ষা করিলেন, ডাক্তার রক্ষিতকে নানা প্রকার প্রশ্নও করিলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলিয়া বিশুপালের গায়ে বালাপোষ মুড়িয়া দিলেন। তাহার পরীক্ষা চলাকালীন এক সময় আমার দৃষ্টি অন্দরের দিকে সঞ্চালিত হইয়াছিল। দেখিলাম বিশুবাবু স্ত্রী দরজা একটু ফাঁক করিয়া নিষ্পলক চোখে স্বামীর দিকে চাহিয়া আছে। তাহার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। দেখা হয়েছে, চলুন যাওয়া যাক। তা কেমন দেখলেন? সারবে আমার রোগ? সারতে পারে। আপনার ডাক্তারবাবু ভালোই চিকিৎসা করছেন। আচ্ছা, নমস্কার। পুলিশের গাড়িতে বাসায় ফিরিবার পথে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তাহলে রোগটা যথার্থ, অভিনয় নয়? না, অভিনয় নয়। সেদিন সারা দুপুর ব্যোমকেশ উদ্ভ্রান্ত চক্ষে কড়িকাঠের দিকে চাহিয়া তক্তা বসে পড়িয়া রহিল এবং অসংখ্য সিগারেট ধ্বংস করিল। অপরাহ্নে যখন চা আসিল, তখনও সে উঠিল না দেখিয়া আমি বলিলাম, আচ্ছা, পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি, তবে তোমার এত ভাবনা কিসের? ভাবনা নয় অজিত, বিবেকের দংশন। তারপর সে হঠাৎ উঠিয়া পাশের ঘরে চলিয়া গেল। শুনিলাম কাহাকে ফোন করিতেছে। মিনিট কয়েক পরে যখন ফিরিয়া আসিল, দেখিলাম তাহার মুখ একটু প্রফুল্ল হইয়াছে। কাকে ফোন করলে? ডাক্তার অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে খুঁজি খুঁজি নারীর ব্যাপারে আমাদের পরিচয় হইয়াছিল। চলো বেরোনো যাক। কোথায়? বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করিয়া সিঁড়ি দিয়া নামিতেছে। ডাক্তার রক্ষিত রোগী দেখার ঘরে টেবিলের উপর পা তুলিয়া সিগারেট টানিতেছিল। আমাদের দেখিয়া তড়িতে পা নামিয়ে নিলেন। আপনার রোগী কেউ নেই দেখছি, একবার ওপরে চলুন, আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো। ডাক্তার প্রসন্ন নেত্রে ব্যোমকেশের পানে চাহিলেন, তারপর ব্যাং নিষ্পত্তি না করিয়া আমাদের উপরে লইয়া চলিলেন। গুর্খা অন্তর্হিত হইয়াছে, বিশুবাবুর ঘরের দ্বার খোলা। আমরা প্রবেশ করিলাম। আজ আর আলো জ্বালাইবার প্রয়োজন হল না, খোলা জানলা দিয়া পর্যাপ্ত আলো আসিতেছে। বিশুপালের অপঘাত মৃত্যুভয় কাটিয়াছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়া শয্যায় অর্ধশায়ন ছিলেন। আমাদের পদশব্দে চকিতে ঘাড় ফিরাইলেন। ব্যোমকেশ শয্যার পাশে গিয়া কিছুক্ষণ বিশুপালের মুখে চাহিয়া রহিল। খুব খেলা দেখালেন আপনি।
ডাক্তারকে দলে টেনেছিলেন তার কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না, কিন্তু আমাকে দলে টানলেন কেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেবো এই জন্য? এসব কি বলছেন আপনি? আমার নামে কি বদনাম দিচ্ছেন? ডাক্তার, প্রোকেন নামে কোনো ওষুধের নাম শুনেছ? ডাক্তার ফুটা বেলুনের মতো চুপসিয়া গেলেন। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাহার পানে আরক্ত নেত্রে চাহিয়া থাকিয়া বিশুপালের দিকে ফিরিল। এই নিন আপনার টাকা। আমি আপনাদের দুজনকে ফাঁসি কাটে তুলতে পারি, এই কথাটা ভুলে যাবেন না। আপনাকে দুদিন হাজতে রাখলেই পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে। দয়া করুন ব্যোমকেশ বাবু, দয়া করুন। আমি যা করেছি নিজের প্রাণের দায় করেছি, নিজের প্রাণ বাঁচাবার জন্য করেছি। দয়া করুন আমাকে। এক শর্তে দয়া করতে পারি। আপনাকে 1,00,000 টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে। রাজি আছেন? 1,00,000 টাকা? হ্যাঁ, 1,00,000 টাকা, 1 পয়সা কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1,00,000 টাকা জমা দিয়ে আমার কাছে রসিদ পাঠিয়ে দেবেন। যদি টাকা না দেন, আচ্ছা আচ্ছা, তাই দেব, আমি দেব। 1,00,000 টাকাই দেব, আমি 1,00,000 টাকাই দেব। মনে থাকে যেন। কাল বেলা 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদ দেখার জন্য অপেক্ষা করব। চলো অজিত। বাড়িতে ফিরিয়া আর এক দফা চা পান করিতে করিতে ভাবিতেছিলাম, প্রতিরক্ষা তহবিলে 1,00,000 টাকা চাঁদা খুবই আনন্দের কথা, কিন্তু ব্যোমকেশ দুটো খুনিকে হাতে পাইয়া ছাড়িয়া দিল কেন? ব্যোমকেশ বোধহয় আমার মুখ দেখিয়া আমার মনের কথা বুঝিতে পারিয়াছিল। বিশুপালকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না। মোকদ্দমা কোর্টে উঠলেও সে ছাড়া পেয়ে যেত। হত্যার মোটিভ কেউ বিশ্বাস করতো না। কিন্তু মোটিভটা তো খাঁটি। আচ্ছা, একটা কথা বলো, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে দোষ নেই, আইনে একথা বলে, কেমন? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষ করেছে? বিশুপালের দিক থেকে খাঁটি। সে সত্যি নিজের প্রাণ বাঁচানোর জন্য অভয় ঘোষালকে খুন করেছিল, কিন্তু জুরি বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত। আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে আইন তা স্বীকার করবে না। বিশুপাল তা জানতো বলেই এত সাবধানে আঁটঘাঁট বেঁধে কাজে নেমেছিল। ব্যাপার বুঝলাম। তবু তুমি সব কথা পরিষ্কার করে বলো। অভয় ঘোষালকে কালকে আমরা দেখেছিলাম। মুখে হাসি লেগেই আছে, কিন্তু চোখে জল্লাদের নিষ্ঠুরতা। লোকটা সত্যিকার খুনি। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি তা একবর্ণ মিথ্যে নয়। বিশুপাল মিষ্টি কথায় ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল। তারপর যখন ধার শোধ করার পালা এলো, তখন আর অভয় ঘোষালের দেখা নেই। কে কার টাকা ধারে? বিশুপাল তখনও অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না। সে একদিন তার বাড়িতে গিয়ে 14 পুরুষান্ত করল। অভয় ঘোষাল একটি কথা বলল না, কেবল তার পানে চেয়ে রইল। সেই চাউনি দেখে বিশুপাল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল অভয় ঘোষাল কি ধাতুর লোক। সে আগেও খুন করেছে, এবার তাকে খুন করবে। বিশুপালও কম নয়। সে যখন পাকাপাকি বুঝলো যে অভয় ঘোষাল তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করলো অভয় ঘোষালকে সে আগে খুন করবে। তার টাকা মারা যাবার ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটি বাড়ি আছে, সেটা প্রয়োগ করে টাকা আদায় করা যাবে। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধা ছিল। সে জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল যে অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানতো না, তাই সে সাবধান হয়নি। বিশুপালের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো, সিঁড়ির মুখে গুর্খা মোতায়েন হলো। তারপর বিশুপাল প্ল্যান ঠিক করতে বসলো। নিচের তলার ভাড়াটে ডাক্তার সুরেশ রক্ষিত। বেশ বোঝা যায় তার প্র্যাকটিস নেই, সে বাড়ি ভাড়া দিতে পারে না, তাই বিশুপালের ঘাতক হয়ে দাঁড়িয়েছে। বিশুপাল তাকে ডেকে নিজের প্ল্যান বলল। ডাক্তারের গলায় ফাঁস। সে রাজি হলো।
বিশুপাল নতুন আসবাব কিনে ডাক্তারের ডিসপেন্সারি সাজিয়ে দিল, যাতে মনে হয় ডাক্তার হেজিপেজি ডাক্তার নয়, বেশ পসার আছে। তারপর বিশুপালের পক্ষাঘাত হলো। আজকাল ডাক্তারি শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে। আগে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করতে হলে ক্লোরোফর্ম দিতে হতো, এখন আর তা দরকার হয় না। প্রোকেন জাতীয় একরকম ওষুধ বেরিয়েছে। মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে শরীরের স্থান বিশেষ অসাড় হয়ে যায়, তখন শরীরের সেই অংশ স্বচ্ছন্দে অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। ডাক্তার রক্ষিত তাই করল। বিশুপালের পা দুটো অসাড় হয়ে গেল, তখন একজন নামকরা বড় ডাক্তারকে ডাকা হলো। তিনি দেখলেন পক্ষাঘাত, সেই রকম ব্যবস্থা করে গেলেন। প্রোকেন জাতীয় ওষুধের ফল 5-6 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। কিন্তু সে খবর বাইরের লোক জানে না, কেবল বিশুপালের স্ত্রী আর ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সেরেস্তারা ঘরে ঢুকতে পায় না, দৌড়ের কাছ থেকে দেখে যায় মালিক বিছানায় পড়ে আছে। কারোর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কোনো কারণ নেই। কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না। নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী চাই, এমন সাক্ষী চাই যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমায় ডেকে পাঠালো। আমি যেতে রাজি হলাম। ডাক্তার ফিরে গিয়ে বেলা 1টা আন্দাজ বিশুপালের শিরদাঁড়ায় প্রোকেন ইঞ্জেকশন দিল। আমরা 5টার সময় গিয়ে দেখলাম বিশুপাল শয্যাশায়ী, উত্থান শক্তি রহিত। সে সময় দুঃখের কথা আমাকে শোনালো, তারপর 100 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করলো। তার মতলব ঠিক করা ছিল, কাল রাত্রেই অভয়কে খুন করবে। আমি অভয়ের ঠিকানা নিয়েছি সে খবর ডাক্তার বিশুপালকে জানালো। বিশুপালের ভাবনা হলো, আমি যদি বেশি রাত পর্যন্ত অভয় ঘোষালের বাড়িতে থাকি তাহলে তার প্ল্যান ভেস্তে যাবে। সে ডাক্তারকে পাঠালো আমাদের ওপর নজর রাখতে। ডাক্তার ট্যাক্সিতে অভয় ঘোষালের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। তারপর আমরা যখন অভয়ের বাড়ি থেকে বেরোলাম তখন সে নিশ্চিন্ত হয়ে চলে গেল। লাইন ক্লিয়ার। সন্ধ্যে 7টা নাগাদ বিশুপালের শরীরের জড়ত্ব কেটে গেল, সে চাঙ্গা হয়ে উঠল। রাত্রি 8টার সময় একটা গুর্খা চলে যায়, দ্বিতীয় গুর্খা আসে 10টার সময়। বিশুপাল আন্দাজ 9টার সময় বাড়ি থেকে বেরোলো, বোধহয় র্যাপার মুড়ি দিয়ে বেরিয়েছিল। হাতে ছিল গনসুচের মতো একটা অস্ত্র। গত 3 মাসে সে অভয় ঘোষালের চালচলন সম্পর্কে খোঁজ খবর নিয়ে রেখেছিল। বাড়িতে একটা ঝি ছাড়ার কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া সেরে শুতে যায়, সদর দরজা ভেজানো থাকে। চাকরানি বোধহয় 10টার সময় রান্নাঘরের কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে। সুতরাং বিশুপালের কোনো অসুবিধাই হলো না। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো, কেউ জানতে পারল না। যদি কেউ তাকে দেখে ফেলতো তাহলেও বিশুপালের অ্যালুইবাই ভাঙা শক্ত হতো। যে লোক 3 মাস পক্ষাঘাতে শয্যাশায়ী, সে খুন করতে যাবে কি করে? খুন করার মোটিভ কোথায়? আজ ভোরবেলা বিশুপাল আরেকটা ইঞ্জেকশন নিল, সাবধানের মার নেই। তারপর পুলিশ ডাক্তারকে নিয়ে আমরা গেলাম। পুলিশ ডাক্তার পরীক্ষা করে দেখলেন পক্ষাঘাতই বটে। আমার মনটা গোড়া থেকেই খুঁতখুত করছিল। একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনাবার জন্য 100 টাকা খরচ করবে? ওইখানেই বিশুপাল একটু ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যু সংবাদ পড়লাম, তখন আর সন্দেহ রইল না যে বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। কিন্তু কি করে? 3 জন লোক আছে, বিশুপাল নিজে, তার স্ত্রী এবং ডাক্তার রক্ষিত। ডাক্তার রক্ষিত খুবই পেঁচে পড়েছে। সে বিশুপালকে পরোক্ষভাবে সাহায্য করতে পারে, কিন্তু নিজের হাতে খুন করবে কি? বিশ্বাস হয় না। বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ, স্বামীকে বাঁচাবার জন্য সে অভয় ঘোষালকে হাতের কাছে পেলে বিষ খাওয়াতে পারে, কিন্তু অত দূরে গিয়ে ছুরি চালানো তার পক্ষে সম্ভব নয়। ছুরি মেয়ে মানুষের অস্ত্র নয়। বাকি রইল বিশুপাল, কিন্তু সে তো পক্ষাঘাতে পঙ্গু। গুর্খা দুটোকে গোড়াতেই বাদ দিয়েছি। প্রাণী হত্যায় তাদের অরুচি নেই, তারা কুকরি চালাতেও জানে। কিন্তু বিশুপাল নিজে গুর্খা দারোয়ানদের দিয়ে খুন করাবে, এত কাঁচা ছেলে সে নয়। গুর্খাদের মাথায় পেঁচালো বুদ্ধি নেই, তারা সরল এবং গোয়ার, ধরা পড়লেই সত্যি কথা বলে ফেলবে। তবে হঠাৎ আসল কারসাজিটা চোখের সামনে ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্রের জ্ঞান থাকলে অনেক আগেই বুঝতে পারতাম। বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়। পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে।
ডক্টর অসীম সেনকে ফোন করলাম। তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় বুঝিয়ে দিলেন। হ্যাঁ, আমার দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড়া পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করছে তার ক্ষমা নেই। যা হোক, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকাই বা মন্দ কি।